আসসালামু আলাইকুম। পৃথিবী টিভিতে স্বাগতম। আবারও একটি দেশের ছোট্ট একটি রহস্যে ভরা ডকুমেন্টারি নিয়ে আপনাদের সামনে। ফ্রান্স নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে আইফেল টাওয়ারের ঝলমলে আলো, লুভর মিউজিয়ামের মোনালিসার হাসি, আর প্যারিসের রোমান্টিক রাজপথ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে ফ্রান্সের ইতিহাস এমন সব রহস্য আর ষড়যন্ত্রে ঘেরা, যা শুনলে আপনি চমকে উঠবেন। আজ আমরা ফ্রান্সের সেই অন্ধকার অতীতে ডুব দেব এবং জানব এমন এক শূন্যটি সত্য ঘটনা, যা আজও ইতিহাসবিদদের ভাবায়। তাহলে চলুন শুরু করা যাক ফ্রান্সের রহস্যময় দুনিয়ায় আমাদের আজকের যাত্রা। এক লৌহ মুখোশের রহস্যময় ব্যক্তি, দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক। সপ্তদশ শতাব্দী, ফ্রান্সের ক্ষমতায় তখন সূর্য রাজা চতুর্দশ লুই। ঠিক সেই সময়ে ফ্রান্সের বিভিন্ন কারাগারে এক রহস্যময় বন্দীকে প্রায় ৩-৪ বছর ধরে আটকে রাখা হয়েছিল। তার পরিচয় কেউ জানত না, কারণ তার মুখ সবসময় একটি লোহার মুখোশ দিয়ে ঢাকা থাকত। এই বন্দী সাধারণ কেউ ছিলেন না। তাকে অত্যন্ত সম্মান ও ভালো সুযোগ সুবিধা দেওয়া হতো। কিন্তু শর্ত ছিল একটাই, কেউ তার মুখ দেখতে পারবে না এবং তার আসল পরিচয় জানতে পারবে না। এমনকি তার সাথে কথা বলাও নিষিদ্ধ ছিল। কে ছিলেন এই ব্যক্তি? সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটি হল, তিনি ছিলেন রাজা চতুর্দশ লুইয়ের যমজ ভাই। যদি তাই হয়, তবে সিংহাসনের দুইজন দাবিদার হয়ে যেত, যা রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারত। অন্য তত্ত্ব অনুযায়ী, তিনি ছিলেন কোনো উচ্চপদস্থ জেনারেল বা বিদেশি চর, যিনি ফ্রান্সের কোনো গোপন তথ্য জেনে ফেলেছিলেন। তার মৃত্যু পর্যন্ত সেই মুখোশ খোলা হয়নি এবং তার পরিচয় আজও ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। ২ জেভোদায়ের ভয়ঙ্কর পশু, দ্য বিস্ট অফ গ্ভ্যাডেন। ১৭৬৪ থেকে ১৭৬৭ সাল। দক্ষিণ ফ্রান্সের জেভোদা প্রদেশে এক অজানা ভয়ঙ্কর পশুর ছড়িয়ে পড়ে। এই পশুটি ছিল সাধারণ নেকড়ের চেয়ে অনেক বড়, শক্তিশালী এবং হিংস্র। এটি মূলত একা থাকা নারী ও শিশুদের উপর হামলা করত এবং নৃশংসভাবে তাদের হত্যা করত। প্রায় ১০০ জনেরও বেশি মানুষ এই পশুর আক্রমণে মারা যায়। রাজা পঞ্চদশ লুই পশুর এই থামাতে দেশের সেরা শিকারীদের পাঠান। হাজার হাজার সৈন্য এবং শিকারী মিলেও যখন এটিকে কাবু করা যাচ্ছিল না, তখন মানুষের মধ্যে ভয় আরও বেড়ে যায়। অনেকে মনে করতে শুরু করে, এটি কোনো সাধারণ পশু নয়, বরং কোনো অশুভ শক্তি বা ওয়ারওয়লফ। অবশেষে জ্যাসাসেল নামে এক স্থানীয় শিকারী একটি বিশাল নেকড়েকে হত্যা করার পর এই আক্রমণ বন্ধ হয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সত্যিই কি একটি মাত্র পশু এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য? ৩ নাইট টেম্পলারদের অভিশাপ, দ্য কার্স অব দ্য নাইটস টেম্পলার। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে নাইট টেম্পলাররা ছিল ইউরোপের সবচেয়ে শক্তিশালী এবং ধনী খ্রিস্টান সামরিক সংগঠন। কিন্তু তাদের ক্ষমতা ও সম্পদই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ তাদের বিপুল সম্পদে আকৃষ্ট হন এবং পোপ পঞ্চম ক্লিমেন্টের সাথে মিলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। ১৩০৭ সালের ৩ অক্টোবর, শুক্রবার, যেখান থেকে ফ্রাইডে দ্য 13কে অশুভ মনে করার ধারণাটি জনপ্রিয় হয়, রাজা ফিলিপের নির্দেশে ফ্রান্স জুড়ে সমস্ত টেম্পলার নাইটদের গ্রেফতার করা হয়। তাদের উপর ধর্মদ্রোহিতা, সমকামিতা এবং শয়তানের উপাসনার মতো ভয়ঙ্কর অভিযোগ আনা হয়। নির্যাতনের মাধ্যমে তাদের থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়। সংগঠনের প্রধান, জ্যাক ডি মোলেকে যখন আগুনে পুড়িয়ে মারা হচ্ছিল, তখন তিনি রাজা ফিলিপ এবং পোপ ক্লিমেন্টকে অভিশাপ দিয়ে বলেন যে ১ বছরের মধ্যেই ঈশ্বর তাদের বিচার করবেন। আশ্চর্যজনকভাবে, তার মৃত্যুর ১ মাসের মাথায় পোপ ক্লিমেন্ট এবং ৭ মাসের মাথায় রাজা ফিলিপ মারা যান। এই ঘটনা আজও মানুষকে ভাবায়, এটা কি শুধুই কাকতালীয় ছিল, নাকি একের অভিশাপ? ৪ হীরার নেকলেসের কেলেঙ্কারি, দি অ্যাফেয়ার অব দ্য ডায়মন্ড নেকলেস। ফরাসি বিপ্লবের ঠিক আগে, এই একটি ঘটনায় রাজতন্ত্রের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল। ঘটনাটি ছিল এক অবিশ্বাস্য ষড়যন্ত্রকে কেন্দ্র করে। জেন ডি লামোতে নামে এক প্রতারক নারী নিজেকে রানী মারি আতোয়ানেতের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচয় দিয়ে কার্ডিনাল ডি রোহানকে বোকা বানা। সে কার্ডিনালকে বোঝায় যে রানী গোপনে একটি মহামূল্যবান হীরার নেকলেস কিনতে চান, কিন্তু রাজার ভয়ে পারছেন না। কার্ডিনাল রানীর সুনজরে আসার জন্য সেই নেকলেসটি কিনে ফেলেন এবং জেনের মাধ্যমে রানীর কাছে পাঠান। কিন্তু জেন সেই নেকলেস নিয়ে প্যারিস থেকে পালিয়ে যায় এবং এর খণ্ডগুলো আলাদাভাবে বিক্রি করে দেয়। যখন জুয়েলারি দোকানের মালিক টাকার জন্য রানীর কাছে যায়, তখন পুরো ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। যদিও রানী মারি আতোয়ানেত এই ঘটনায় সম্পূর্ণ নির্দোষ ছিলেন, কিন্তু ফ্রান্সের সাধারণ মানুষ বিশ্বাস করেছিল যে দেশের অর্থনৈতিক সংকটের সময় রানী এত দামি নেকলেস কিনে বিলাসিতা করছেন। এই কেলেঙ্কারি রাজপরিবারের প্রতি মানুষের ঘৃণাকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং বিপ্লবকে অনিবার্য করে তোলে। ৫ রেন লেশাতোর গুপ্তধন, দ্য মিস্ট্রি অব রেনেসল্যাকটিউ।
ঊনবিংশ শতাব্দীর শেষে ফ্রান্সের ছোট্ট গ্রাম রেনলসাতোর এক গরিব পুরোহিত ছিলেন বেরেঞ্জার সোনিয়ার। হঠাৎ করেই তিনি অবিশ্বাস্য ধনী হয়ে ওঠেন। তিনি তার পুরনো চার্চকে নতুন করে সাজান এবং নিজের জন্য একটি বিশাল ভিলা তৈরি করেন। কিন্তু প্রশ্ন হল, এই সাধারণ পুরোহিত এত বিপুল পরিমাণ অর্থ কোথায় পেলেন? কিংবদন্তি অনুসারে তিনি চার্চ মেরামতের সময় কিছু পুরনো নথি খুঁজে পান, যাতে কোনো এক বিশাল গুপ্তধনের সন্ধান ছিল। এই গুপ্তধন কিসের ছিল? কেউ বলে এটা নাইট টেম্পলারদের হারিয়ে যাওয়া সম্পদ। আবার কেউ বলে এটা যীশুখ্রিস্টের বংশধরদের গোপন ইতিহাস, যা ফাঁস হয়ে গেলে খ্রিস্টধর্মের ভিত্তি নড়ে যাবে। সোনিয়ার তার সম্পদের উৎস মৃত্যুর আগে পর্যন্ত কাউকে বলে যাননি, যা এই রহস্যকে আরও ঘনীভূত করেছে। আজও বহু মানুষ সেই গুপ্তধনের সন্ধানে ওই গ্রামে ভিড় করে। 6 নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী, দ্য প্রফেসিজ অব নস্ট্রাডামাস। 16 শতাব্দীর ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক নস্ট্রাদামুস। তার লেখা লেস প্রফেটিস বইটিতে তিনি এমন সব ভবিষ্যৎবাণী করে গেছেন, যা আজও মানুষকে অবাক করে। তিনি ছন্দবদ্ধ এবং রূপক ভাষায় প্রায় 942টি ভবিষ্যৎবাণী লিখেছিলেন। তার অনুসারীরা দাবি করেন যে তিনি ফরাসি বিপ্লব, নেপোলিয়নের উত্থান, হিটলারের ক্ষমতা দখল, এমনকি 911 এর মতো ঘটনাগুলোরও সঠিক ইঙ্গিত দিয়েছিলেন। যদিও সমালোচকরা বলেন তার লেখাগুলো এতটাই অস্পষ্ট যে সেগুলোকে যেকোনো ঘটনার সাথে মিলিয়ে নেওয়া যায়। সত্যি হোক বা না হোক, নস্ট্রাদামুসের রহস্যময় ভবিষ্যৎবাণীগুলো আজও আলোচনার বিষয়। 7 সেন্ট বার্থোলোমিউ দিবসের গণহত্যা, স্ট বার্থোলোমুস ডে ম্যাসেকার, 1572 সালের 2-4 আগস্ট। ফ্রান্সের ইতিহাসে এটি একটি কালো দিন। সেদিন ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট হিউগেন্টস দের মধ্যে শান্তি স্থাপনের জন্য একটি রাজকীয় বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু বিয়ের কয়েকদিন পরেই রাজার নির্দেশে প্যারিসে থাকা হাজার হাজার প্রোটেস্ট্যান্ট অতিথিদের উপর অতর্কিত হামলা চালানো হয়। প্যারিস থেকে শুরু হওয়া এই গণহত্যা পুরো ফ্রান্সে ছড়িয়ে পড়ে এবং পরের কয়েক সপ্তাহে প্রায় 3,000 নিরীহ মানুষকে হত্যা করা হয়। ক্ষমতার লোভে ধর্মকে ব্যবহার করে এত বড় মাপের নৃশংসতা আজও ফ্রান্সের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। আজ জোয়ান অফ আর্কের দৈব কণ্ঠ, দ্য ডিভাইন ভয়েসেস অব জোয়ান অফ আর্ক। জোয়ান অফ আর্ক ফ্রান্সের জাতীয় বীরাঙ্গনা, যিনি মাত্র 7 বছর বয়সে ইংরেজদের বিরুদ্ধে ফরাসি সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তার শক্তির উৎস কী ছিল? জোয়ান দাবি করতেন তিনি ঈশ্বরের দূতদের কণ্ঠ শুনতে পেতেন, যারা তাকে ফ্রান্সকে রক্ষা করার নির্দেশ দিতেন। এই দৈব কণ্ঠেই তাকে যুদ্ধক্ষেত্রে অবিশ্বাস্য সাহস ও রণকৌশল যোগান দিত। কিন্তু আসলেই কি তিনি ঈশ্বরের কণ্ঠ শুনতেন? নাকি এটা ছিল তার মানসিক কোনো অবস্থা? নাকি পুরোটাই ছিল সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার একটি কৌশল? তার বিচার এবং আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড এই রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে। 9 সাদা পাখির অন্তর্ধান, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অব লুইস ব্ল্যাঙ্ক। আমরা সবাই জানি চার্লস লিন্ডবার্গ প্রথম একা আটলান্টিক পাড়ি দিয়েছিলেন। কিন্তু সত্যিটা হয়তো ভিন্ন। লিন্ডবার্গের 1-2 দিন আগে, 1927 সালের 8 মে, 2 ফরাসি বীর বৈমানিক, চার্লস নুঙ্গেসার এবং ফ্রাঁসোয়া কোলি লুইস ব্ল্যাঙ্ক বা সাদা পাখি নামের একটি বিমানে করে প্যারিস থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের বিমানটিকে শেষবার আয়ারল্যান্ডের উপর দিয়ে উঠতে দেখা গিয়েছিল। এরপর বিমানটি সহ তারা দুজন চিরকালের জন্য হারিয়ে যান। তারা কি আটলান্টিকের ঝড়ে হারিয়ে গিয়েছিলেন? নাকি আমেরিকার উপকূলে পৌঁছে বিধ্বস্ত হয়েছিলেন? তাদের ভাগ্যে কি ঘটেছিল সেই রহস্যের সমাধান আজও হয়নি। 10 প্যারিসের ক্যাটাকম্বস, দ্য ক্যাটাকম্বস অফ প্যারিস। প্যারিসের ঝলমলে রাস্তার নিচে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ, ক্যাটাকম্বস। এটি মূলত একটি ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র, যেখানে প্রায় 6 লক্ষেরও বেশি মানুষের হাড় ও মাথার খুলি দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে। 18 শতাব্দীতে প্যারিসের কবরস্থানগুলোতে আর জায়গা না হওয়ায় রাতের অন্ধকারে লক্ষ লক্ষ মৃতদেহ তুলে এনে এই সুড়ঙ্গগুলোতে সাজিয়ে রাখা হয়। 200 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই সুড়ঙ্গের বেশিরভাগ এলাকায় জনসাধারণের জন্য বন্ধ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই হাড়ের গোলকধাঁধায় লুকিয়ে আছে অসংখ্য গল্প, গোপন সংগঠন এবং অমীমাংসিত রহস্য। তাহলে দেখলেন তো, ফ্রান্সের ইতিহাস কেবল সৌন্দর্য আর বিপ্লবের গল্প বলে না। এর প্রতিটি অধ্যায়ে মিশে আছে ষড়যন্ত্র, অভিশাপ আর অমীমাংসিত রহস্যের ছোঁয়া। এই ঘটনাগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ইতিহাসের গভীরে এমন অনেক সত্য লুকিয়ে থাকে, যা হয়তো আমরা কোনোদিনও জানতে পারব না। আপনার কাছে কোনো ঘটনাটি সবচেয়ে বেশি রহস্যময় মনে হলো? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন সব অজানা ঐতিহাসিক রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
ব্রাদার অ্যান্ড সিস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব না করিলে ভিডিও বানানোর উৎসাহ জাগে কিভাবে, কমেন্টে না করলে ভালো মন্দ কিভাবে জানা যায়, তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও বানার উৎসাহ জাগাতে কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের মতামত জানাতে আবারও পৃথিবী টিভির তরফ থেকে ধন্যবাদ।